হ্যালো, কী অবস্থা সবার? আজকে আমি তোমাদেরকে বিডিএম ও রিজিওনাল লেভেলের কিছু প্রশ্ন সলভ করাবো। এর আগেও আমি এরকম একটা ভিডিও বানিয়েছিলাম, আর আমি দেখেছি তোমরা ভিডিওটা খুব পছন্দ করেছো, সো থ্যাংক ইউ। আর ওই ভিডিওটা বানায় মনে হয় 12 দিন হয়েছে, 10 কি 11 দিন, আমি ঠিক জানি না, কনফিউজ একটু ব্যাপারে। বাট সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার খুব কাশি ছিল, আর ভিডিওটি বানানোর পর আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে কাশিও বেড়ে গিয়েছিল, গলাও ভেঙে গিয়েছিল, মানে আমার গলা থেকে একদম কথাও আওয়াজও বেরোচ্ছিল না, এরকম হয়ে গিয়েছিল। তাই আমি কয়েকদিন কোনো ভিডিও বানাতে পারিনি। সো আমি এটার জন্য আনফর্চুনেটলি অনেক বেশি সরি। তবে আমি আজকে আবার এরকম একটা ভিডিও নিয়ে আসছি। সো আজকের প্রবলেমগুলো তোমরা দেখো। আমি আজকে যে প্রবলেমগুলো আলোচনা করব সেসব প্রবলেমে অ্যাকচুয়ালি কী কী প্রবলেম সলভিং টেকনিক ইউজ করতে হয় বা কী কী থিঙ্কিং ইউজ করতে হয় সেটা নিয়ে আমি আলোচনা করব। তো চলো আজকে আমরা শুরু করি। তাহলে প্রথম কোয়েশ্চেনের স্টেটমেন্টটা পড়ে দেখি। 3 বন্ধু শাহরিয়ার, সাকিব আর সাদিয়া। শাহরিয়ারের কাছে 1 থেকে 10 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা আছে। সাকিবের কাছে 11 থেকে 20 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা আছে। আচ্ছা, শাহরিয়ার ধরলাম, শাহরিয়ার। কি আমার লেখাকে প্লিজ জাজ করিও না, আমি খুব বাজে লিখি, মানে আমার লেখার মানে হাতের লেখা খুবই বাজে, করে করে একদম 10 পর্যন্ত। সাকিব 11 থেকে 20, ঠিক আছে, সাকিবের কাছে আছে 11 থেকে 20 আছে, ধরলাম এভাবে আমি লিখে দিলাম 11 থেকে 20। সাদিয়ার কাছে আছে 21 থেকে 30। আচ্ছা, মিথিলা প্রত্যেক বন্ধুর কাছ থেকে এমনভাবে একটি করে সংখ্যা নিতে চায় যেন সংখ্যা তিনটির যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়। মিথিলা কতভাবে ওই সংখ্যা তিনটি নিতে পারবে? ঠিক আছে, সরি, গলাটা একটু পরিষ্কার করে নিলাম। আচ্ছা, এই প্রবলেমটাতে আমি তোমাদেরকে কেস ওয়ার্কিং শেখাবো, যে কিভাবে ডিফারেন্ট কেস নিতে হয়। তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে, কারণ কেস ওয়ার্কিংয়ের সময় যদি তোমার মনোযোগ একটু বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে পুরো প্রবলেমটা তোমার কাছে আবার নতুন থেকে শুরু করতে, কারণ তুমি প্রবলেম কিছু বুঝবে না। আমি তোমাদেরকে থিঙ্কিং টেকনিকটা দেখাই। আমার কাছে তোমরা থিঙ্কিং শিখতে আসছো, ঠিক আছে, ম্যাথ না, থিঙ্কিংটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ম্যাথ তোমরা সবাই পারো, ক্যালকুলেট আমরা সবাই করতে পারি, এটা কোনো বড় বিষয় না। দেখো, বলেছে মিথিলা প্রত্যেক বন্ধুর কাছ থেকে এমনভাবে একটি করে সংখ্যা নিতে চায় যেন সংখ্যা তিনটির যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়। মিথিলা কতভাবে এই সংখ্যাটি নিতে পারবে? আচ্ছা, a প্লাস বি প্লাস সি, এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে একটু চিন্তা করে দেখো তো, যদি আমার প্রথম কেসটা কি হবে? প্রথম কেস যে 3টা সংখ্যাই 3 দ্বারা বিভাজ্য, মানে প্রত্যেকটা সংখ্যাই 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটা 3 দ্বারা অবশ্যই বিভাজ্য হয়। অর্থাৎ কেস 1কে আমি বলতে পারি every number is divisible by 3. Every number is divisible by 3. তাহলে এটা কিভাবে হয় দেখো, শাহরিয়ারের কাছে আছে 1 থেকে 10, এই 1 থেকে 10-এর মধ্যে কোন কোন সংখ্যাগুলি 3 দ্বারা বিভাজ্য? 3, 6, 9। সাকিবের কাছে 12, 15, 18, মানে সাকিবের কাছে 11 থেকে 20 পর্যন্ত অনেকগুলো সংখ্যা আছে, তার মধ্যে 12, 15, 18 এই 3টা সংখ্যা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। সাদিয়ার কাছে আছে 21, 24, 27, 30, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি এখন এগুলো বসাতে চাই, 3টা সংখ্যা, 3টার মধ্যে থেকে আমার যে কোনো একটাকে চুজ করতে হবে, তাহলে আমি লিখতে পারি 3 choose 1। সেম এখানেও 3টা সংখ্যা, তার মধ্যে আমার একটা নিতে হবে, তাহলে এখানে নিতে পারি 3 choose 1। আবার এখানে হবে 4টার মধ্যে আমার একটা হবে 4 choose 1। এবার কি গুণ করব না যোগ করব? গুণ করব, কারণ এই ইভেন্টগুলো একটার সাথে একটা রিলেটেড, মানে এই কাজগুলো একটার সাথে একটা রিলেটেড, তা আমার গুণ করতে হবে। 3 3 9, 4 9 36। তাহলে আমি কেস 1 থেকে আমি পেলাম 36। এইবার কেস 2 দেখো, এভরি নাম্বার, আমি একটু শর্ট করে লিখে দিচ্ছি, এভরি নাম্বার ইজ 1 mod দিয়ে শুরু করি, ইজ 1 mod 3। অর্থাৎ প্রতিটা সংখ্যাকে আমি যখন 3 দ্বারা ভাগ করব তখন আমি ভাগশেষ 1 পাবো। দেখো, এখানে প্রত্যেকটা সংখ্যার ভাগশেষ যদি
একই আসে, সমান আসে, তাহলেও কিন্তু পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। আমি এখন 1 দিয়ে শুরু করি। আচ্ছা, আমি একটু এগুলো মুছে দিচ্ছি, যেহেতু আমার জন্য জায়গাটা, এই ম্যাথের জন্য জায়গা আরও বেশি লাগবে, জায়গা একটু কম রেখেছি আমি। ওকে, তাহলে আমি এখন প্রত্যেকটা সংখ্যাকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ যেখানে 1 আসে সেগুলো একটু লিখি। এরকম সংখ্যা শাহরিয়ারের কাছে কি কি আছে? শাহরিয়ারের কাছে আছে দেখো 1, 4, 7, 10। সাকিবের কাছে আছে দেখো 13, 16, 19। সাদিয়ার কাছে আছে 22, 25, 28। সেম আবার তোমরা দেখো এখানে 4টা সংখ্যার মধ্যে যে কোনো একটা 4C1, আবার 3C1, 3 সংখ্যার মধ্যে যে কোনো একটা, আবার 3C1। তাহলে আবার আসে 4 × 3, 3 4 12, 3 4 12, 3 12 36। ঠিক আছে, ওকে। এবারে কেস 2তে আসি। কেস 2টা আমি বলি কি হবে। দেখো কিভাবে চিন্তাগুলো করছি, একদম ভেঙে ভেঙে চিন্তা করছি। তোমাকে কোনো একটা প্রবলেম দেওয়া হলে, যে কোনো প্রবলেম, যেখানে ম্যাথ প্রবলেম এখানে ম্যাথ প্রবলেম পাচ্ছ, ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সের প্রবলেম পাবা। যখন প্রোগ্রামিং করো, তোমরা যারা প্রোগ্রামিং করো, আমি জানি যারা ম্যাথ অলিম্পিয়াড করে তারা অনেকেই প্রোগ্রামিংয়ের দিকে আছো, তখনও অনেক সময় অনেকগুলো প্রবলেম তোমরা পাও। তো প্রতিটা প্রবলেমকে সময় কম্পোনেন্ট আকারে ভাঙবা, খণ্ড খণ্ড করে ভাঙবা, খণ্ড খণ্ড করে ভেঙে হচ্ছে সলভ করবা। দেখো আমাকে এত বড় একটা প্রবলেম দিয়েছে, আমি কিন্তু ভাগ করে ফেলেছি। এখন আমি কেস 3 নিয়ে চিন্তা করব। কেস 3 হচ্ছে সেম, এভরি নম্বর is 2 mod 3। অর্থাৎ প্রতিটা সংখ্যাকে আমি যখন 3 দ্বারা ভাগ করব, ভাগশেষ আমার কাছে 2 আসবে। এরকম সংখ্যা শাহরিয়ারের কাছে কি কি আছে? 2, 5, 8। সাকিবের কাছে আছে 11, 14, তারপর 17 এবং 20। সাদিয়ার কাছে আছে 23। সরি, 23টা আমি একটু সুন্দর করে লিখি। 23, তারপর হচ্ছে গিয়ে কি 26, 29। আচ্ছা, আবার দেখো এখান থেকে আমার 3 choose 1, 3টা সংখ্যার মধ্যে যে কোনো একটা নিতে হবে। এখান থেকে 4 choose 1, আবার এখান থেকেও 3 choose 1, অর্থাৎ সেমই। দেখো 3 4 12, 3 12 36, মানে আমি এখান থেকেও আমি পাচ্ছি 36টি। আচ্ছা, খুব সহজ সহজ কেসগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আসছে আমাদের কিছু কঠিন কেস। কঠিন কেসটা হচ্ছে গিয়ে কি, আমি হচ্ছে এভাবে লিখছি কঠিন কেসগুলো। কেস 4, কেস 4-এ কি? কেস 4-এ হচ্ছে গিয়ে কি এরকম, আমি হচ্ছে কোড আকারে লিখছি 1 2 0। কি বুঝতে পারছো 1 2 0 দ্বারা? এমন হতে পারে যে মিথিলা শাহরিয়ারের কাছ থেকে যে সংখ্যাটি নিবে সেটাকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকে। মিথিলা সাকিবের কাছ থেকে যে সংখ্যাটি নিবে সেটাকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 থাকে। আবার মিথিলা সাদিয়ার কাছে যে সংখ্যা নিবে সেটাকে ভাগ করলে ভাগশেষ 0 থাকে। এই জন্য 1 2 0। তো এরকম কতটা আছে? এবার এটা হচ্ছে আমরা কাউন্ট করি। দেখো শাহরিয়ারের কাছে এমন সংখ্যা আছে যেগুলো 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকে, এরকম হচ্ছে 1 4 7 10। সাকিবের কাছে এমন সংখ্যা যেগুলোকে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 থাকে, সেগুলো হচ্ছে এরকম 11 14 17 20। তারপর আর সাদিয়ার কাছে হচ্ছে কোন সংখ্যা? সাদিয়ার কাছে থাকবে হচ্ছে যেগুলোকে 3 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে সেটা হচ্ছে 21 24 27 30। এটা হচ্ছে 4C1, এটাও 4C1, এটাও আবার 4C1, অর্থাৎ 4 4 16 64টি। ঠিক আছে, এরকম। এবার আমি কেস 5 লিখি। কেস 5 তোমরা চিন্তা করো কি হতে পারে। 1 2 0 হয়েছে, এবারে হবে 1 0 2। 1 0 2-র ক্ষেত্রে আমি লিখতে পারি, আচ্ছা আমি একটু মুছে দিই,
আমি পুরোটা মুছবো না, কারণ আমার অলরেডি 1 তো এখানে অলরেডি দেওয়া আছে। এগুলো হচ্ছে সবগুলোকে ভাগ করলে এক ভাগ শেষ থাকে, 3 দ্বারা ভাগ করলে 0 হচ্ছে কোথায়? সাকিবের ক্ষেত্রে 0 কখন আসবে? 12, 15, 18। আর 2 কখন আসবে? আচ্ছা 23, 26, 29। 3C1 দেখো 12 1 যোগ করলে 13। আচ্ছা দাঁড়াও, এটা কি ঠিক হয়েছে? আমি একটু 1 মিনিট একটু চেক করি। 102, এখানে ভাগশেষ 1, এখানে 0, 26, হ্যাঁ ঠিক হওয়ার কথা তো। দেখি একটু আমি মিলানো সেটা হচ্ছে 12 1 যোগ করলে 24, হ্যাঁ ঠিক আছে, মিলছে সরি। তাহলে এখানে 3 4 12, 3 12 36। এ দেখেছো আমার একটু মনোযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়েছিল। আমার বাসার পাশ দিকে একটা অ্যাম্বুলেন্স গিয়েছিল, আমার মনোযোগটা অ্যাম্বুলেন্সের দিকে চলে গিয়েছে, আর আমি একটু কিছুক্ষণের জন্য একটু নড়ে গিয়েছিলাম। আমি এই জন্য বলি কেস ওয়ার্কিংয়ের সময় সম্পূর্ণ মনোযোগ হতে হবে। 120 102 আমি পেয়েছি। এবার আমি করি 012 আমি এখন হিসাব করব। 012 যখন আমি হিসাব করতে যাব তখন হবে এই যে 0 মানে শাহরিয়ার কাছে এমন সংখ্যা কী কী আছে? 3 6 9। 1 ক্ষেত্রে এমন সংখ্যা কী কী আছে? 13 16 19। 2 এমন যায় সেরকম সংখ্যা কী কী আছে? 23 26 29, তাই না? ঠিক আছে, এখানে দেখো 3C1 3C1 3C1, 3 3 9, 3 9 27। C7 এবার মানে কেস 7, 7টা কেস আমরা নিয়েছি অলরেডি। 102 এবার 021 এর একটা কেস নিতে পারে। আচ্ছা আমি বলি এখানে মোট কতগুলো কেস আসবে এরকম 120 102, এটা তোমরা এমনি বের করতে পারো 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, মানে মোট কেস সংখ্যা আসবে 9টি, মানে আরও 3টা বাকি আছে আমার। তোমরা এটা একটু মাথায় রাখবে, এগুলো বুঝতে পেরেছো? কেস নাহলে মিস করে ফেলবে, খুব মনোযোগ দিয়ে করতে হবে। 0 দেখো এটা অলরেডি 0 আসছে, তাহলে আমি বাকি দুটো একটু মুছে দিই। ওকে 0 আমি পেয়ে গেছি। এবার 2 ভাগশেষ 2 আছে 11 14, হ্যাঁ 14 17 20। 4C1 ভাবে আমি নিতে পারি। আর 1 আসবে 22 25 28। এখানে কি 3C1 3 3 9 4 9 36, আবার 36 পেয়েছি আমি। কেস 8 হবে হচ্ছে এই যে 012 করেছি, 021 করেছি, 0 আর এখানে আসবে না, 102 করেছি। আচ্ছা এবার হবে 201 অর্থাৎ ভাগশেষ হবে 2। এখানে কি কোনোটা মিলেছে আমার? 20, এটাতে তো ভাগশেষ 2। আচ্ছা ঠিক আছে, ওকে পেয়েছি। মানে আমি চিন্তা করছিলাম আমার কোনটা মুছবো না, আমার এত লিখতে ইচ্ছে করতেছে না। ওকে ভাগশেষ 2 আসে কিসে কেটে? 2 5 8। 0 আসে 12, তারপর 15 18তে, ঠিক আছে। আর এই যে 22 25 28। আচ্ছা এটা কি ঠিক হয়েছে? আমি একটু চেক করি তো। 12 আর 2 যোগ করলে হয় 14 আর এটা 22 তো। আচ্ছা 12 এখানে 22 যোগ করলে 24, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা পাই আমি 3C1, এটা পাই আমি 3C1 3 3 9 3 27। আমাদের লাস্ট কেসটা হচ্ছে গিয়ে কি এরকম, কেস 9 210 ক্ষেত্রে গিয়ে কি দেখো কি হয়। এটা আমি আবার হচ্ছে ইরেজ করি, আমি দুইটা ইরেজ করবো শুধু।
আল্লাহ, আচ্ছা ওকে। 258 আমার এখন করতে হবে 210, তাহলে 1 আসে কি ভাগশেষ 13, 16, 19, 3C1, আর 0 আসে 21, 24, 27, 30, অর্থাৎ 4C1। 3 3 9, 4 9 36। আর কোনো কেস নেই, দেখো 1 2 3 4 5 6 6টা আর এরকম কেস। তার মানে এগুলো সবগুলো যোগ করবে তোমরা। যোগটা আমি দেখাই দিচ্ছি না, কারণ এটা দেখালে সময় লাগবে, বাট আমি তোমাকে অ্যান্সারটা বলে দিই। অ্যান্সারটা হবে 334। ঠিক আছে, তাহলে এইটার অ্যান্সারটা হচ্ছে 334। দেখেছো এই অঙ্কটা কত বড় হয়ে গিয়েছে। এই জন্য এটা হচ্ছে আমি লাস্টের দিন আমি একটু স্কিপ করেছিলাম, কারণ আমারও গলার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। সো আমি চিন্তা করছিলাম লাইক না, এই অঙ্কটা আমি করাবো না আজকে। কি সুন্দর করে আজকে আমি এক্সপ্লেন করে দিলাম। যদিও তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি অ্যান্সার দিব তোমাদের। পরের প্রশ্নটা, জ্যোতির পরীক্ষায় 6টি প্রশ্ন এসেছে এবং তার কাছে 6টি প্রশ্নের উত্তর আছে, কিন্তু সে জানে না কোন প্রশ্নের উত্তর কোনটা। প্রতিটি প্রশ্নের পাশে তার কাছে থাকা 6টি উত্তরের মধ্যে সঠিক উত্তরটি লিখলে সে 1 নম্বর করে পাবে। ওই পরীক্ষায় তার শূন্য পাবার সম্ভাবনাকে a/b আকারে প্রকাশ করা যায়, যেখানে a ও b সহমৌলিক। a+b এর মান নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, এই ধরনের প্রবলেম তোমরা অনেক দেখবে যে সম্ভাবনা a/b আকারে প্রকাশ করে, যে a+b এর মান নির্ণয় করে। এটা আমরা b এর মানটা নির্ণয় করি। আচ্ছা, b এর মানটা হবে হচ্ছে জ্যোতির পরীক্ষায় যে 6টি প্রশ্ন এসেছে, সে এই 6টি প্রশ্নকে সে কীভাবে উত্তর করতে পারে। দেখো, ধরো কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার এর কাছে অপশান আছে কটা, আমি একটু ভিজুয়ালাইজ করে তোমাদেরকে প্রবলেমটা দেখাই। ধরো অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি, অপশান ই এবং অপশান এফ। তাহলে আমি 1 নম্বর কোয়েশ্চেনটি উত্তর করতে পারি 6 ভাবে, তেমনিভাবে 2 নম্বর কোয়েশ্চেনটি উত্তর করতে পারি 6 ভাবে, আর প্রশ্ন আসে 6টি, তাহলে 6⁶, অর্থাৎ বি এর মান হবে 6⁶। এবার কথা হচ্ছে এ, ওই পরীক্ষায় তার শূন্য পাওয়ার সম্ভাবনাকে a/b আকারে লেখা যায়। এ মানে হচ্ছে সে কোনো প্রশ্নের সঠিক উত্তর দিবে না। আচ্ছা ঠিক আছে, এটার জন্য একটা কনসেপ্ট তোমাদের জানতে হবে, সেটাকে বলা হয় ডি অ্যারেঞ্জমেন্ট। ধরো 4টি লেটার, 4টা চিঠি, আমি একটু মেটাফর দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি। 4টা লেটার, প্রত্যেকটা ডিফারেন্ট মেল বক্স আছে। মেল বক্স 1, মেল বক্স 2, মেল বক্স 3, মেল বক্স 4। মেল বক্স তোমরা বুঝেছো, তোমরা সাধারণত বাসার বাইরে থাকে, যেখানে মানুষ চিঠি টিটি রেখে যায়, সেটাকে হচ্ছে আমি মেল বক্স বলছি। মানে 4টা চিঠি 4টা ডিফারেন্ট মেল বক্সে যাবে। তো এই 4টা চিঠি প্রত্যেকটা কিভাবে ভুল ডেস্টিনেশনে যেতে পারে, ভুল ডেস্টিনেশনে যাবে। অর্থাৎ প্রথম লেটারে যা কথা ছিল মেল 1, সে চলে গেছে মেল 2, মেল 3, মেল 4, যে কোনো একটাতে সে এভাবে যাবে। তো এটা ক্যালকুলেট করা হচ্ছে, নিয়মটা হচ্ছে এরকম। তো এটা ক্যালকুলেশনটা হচ্ছে এরকম, 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1/1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, ধরো 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/4 ফ্যাক্টোরিয়াল, এভাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এর ক্ষেত্রে গিয়ে আমার ক্যালকুলেশনটা কি হবে? এর ক্ষেত্রে গিয়ে আমার ক্যালকুলেশনটা দেখো, 4টা লেটার এভাবে হচ্ছে ডিফারেন্ট লোকেশনে যেতে পারে। এখন 6টি প্রশ্নের উত্তর ডিফারেন্ট জায়গায় কিভাবে যাবে? এভাবে। ও তো 5টা লোকেশন আছে যেখানে সে ডিফারেন্ট ভুলভাবে যেতে পারে। তাহলে আমি লিখতে পারি যে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1/5 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/6 ফ্যাক্টোরিয়াল। তোমরা হচ্ছে এটা ক্যালকুলেট করবে, এটা ক্যালকুলেট করে মানটা এখানে লিখবে, মানটা যা পাবে এখানে লিখবে। তারপরে হচ্ছে গিয়ে কি কাটাকাটি করবে, কাটাকাটি করার পর, কারণ বলেছে যে যেখানে এ বি সহমৌলিক, a+b এর মান নির্ণয় করো, তোমরা তখন a+b এর মান নির্ণয় করবে। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা বলি,
তোমাদেরকে বলা হতে পারে যে এ বি সহমৌলিক, এ বি সহমৌলিক যদি না বলে সেক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিতে পারে যেখানে এ ও বি এর গসাগু 1, বা এমন বলে দিতে পারে যে এ ও বি এমন সমানাকে এ ও বি আকারে প্রকাশ করা যায় যেখানে এ বাই বি আকারে প্রকাশ করা যায়, যেখানে এ বাই বি কে আর ছোট করা সম্ভব নয়। তখনও মনে রাখবে যে অর্থাৎ বলা হয়েছে কোয়েশ্চেনটার মানে বুঝতে পারছো, মানে এ ও বি সহমৌলিককে তোমাদের ডিফারেন্ট ওয়ার্ডিং করে ব্যবহার করতে পারে। বুঝতে পেরেছো? ঠিক আছে, তো তোমরা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করার পরে অ্যান্সারটা লিখবে এখানে। আমি এত বড় ক্যালকুলেট করছি না কারণ সময় বেশি লাগবে, কারণ ক্যালকুলেশন তো আমরা সবাই করতে পারি, থিঙ্কিংটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমি আজকে তোমাদেরকে থিঙ্কিং শেখাবো। আসো আরেকটা প্রবলেম, সরি, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে কি সেই ওই কি বলে ফাংশনাল ইকুয়েশনের প্রবলেম। আমি একটু সলভ করে দেখাই তোমাদেরকে কি বলেছে। দেখি আমাদেরকে প্রশ্নটাতে কি বলেছে। বলা হয়েছে এফ অফ এন সমান 3 ইন্টু এফ অফ এন প্লাস 1 মাইনাস 2 ইন্টু এফ অফ এন মাইনাস 1, অর্থাৎ এফ অফ এন ইকুয়ালস টু 3 ইন্টু এফ অফ এন প্লাস 1 মাইনাস 2 ইন্টু এফ অফ এন মাইনাস 1। এফ অফ 0 সমান 0 আর এফ অফ 1 সমান 1 হলে 2 ইন্টু এফ অফ 2023 প্লাস 3 ইন্টু এফ 2024 এর মান নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখানে এফ অফ 1 বসাই, এন সমান 1 বসাই দিই, তাহলে এখানে পাবো 3 ইন্টু এফ অফ 2 মাইনাস 2 ইন্টু এফ অফ 0। এফ অফ 1 সমান 3, এফ অফ 1 সমান 1, 3 ইন্টু এফ অফ 2কে আমি এক্স লিখলাম, মানে আমি যেগুলোর মান বের করব এখন সবগুলোকে আমি এক্স ধরে বের করব, ঠিক আছে, যাতে আমার লেখাটা একটু কম হয়। এফ অফ 0 সমান 0, তাহলে এক্স এর ভ্যালু আমি পাচ্ছি 1/3, তাহলে এফ অফ 2 সমান 1/3। ওকে, আমি এখন ইরেজার ইউজ করে এটা মুছে দিচ্ছি দিয়ে এই সাইডটা। এফ অফ, আচ্ছা দাঁড়া একটা মিনিট, আমি একটু বেশি জিনিস মুছে দিয়েছি, মানে আমি একটু একটা মিনিট, ওকে ওকে ঠিক আছে, তো এইটা আমি মুছে দিই এতটুকু। ওকে, এফ অফ 2 এবার এখানে লিখি, তাহলে এখানে পাবো 3 অফ এক্স, এক্স বলতে আচ্ছা এক্স প্রথমে না লিখি, এফ অফ 4 মাইনাস 2 ইন্টু এন থেকে 1 মাইনাস করবো 2 ইন্টু এফ অফ 1, তাই না? হ্যাঁ আচ্ছা না আমি তো এখানে এফ অফ, আচ্ছা এখানে এফ অফ 3 হবে মাইনাস 2 ইন্টু এফ অফ 1, তাহলে 3 ইন্টু এফ অফ 3কে আমি এক্স ধরে নিব 3x, এফ অফ 1 এর ভ্যালু তো 1, তাহলে এখানে হবে মাইনাস 2, আর এফ অফ 2 এর ভ্যালু 1/3, 3x সমান 3/6 আর এক্স এর ভ্যালু হচ্ছে 7/9, তাহলে এফ অফ 3 সমান 7/9। বুঝতে পেরেছ? ওকে, তাহলে এফ অফ 3 সমান 7/9। আমি এখন এফ অফ 4 এর ভ্যালু বের করব, মুছে দিলাম এগুলো। তাহলে এফ অফ 4 এর ভ্যালু এখানে বের করছি আমি, তাহলে এফ অফ 3 সমান 3 ইন্টু এফ অফ 4 মাইনাস 2 ইন্টু এফ অফ 2, এফ অফ 3 এর ভ্যালু 7/9 সমান 3x মাইনাস 2 ইন্টু এফ অফ 2, এফ অফ 2 সমান 2/3, তাহলে 2/3 আর 7/9 এখানে আমি যোগ করি, তাহলে আমি পাবো 9/7, 3 3 9 3 3 13, 13/9, আবার 3টা এখানে গুণ হয়ে যাবে, তাহলে আমি পাবো 13টা 3 9 সাথে এখানে 3 গুণ হয়ে যাবে, তাহলে আমি পাবো 13/27। এফ অফ 4 সমান 13/27। আচ্ছা ওকে, তোমাদের কিন্তু এতক্ষণে একটা প্যাটার্ন বের করার
উচিত, মানে এতক্ষণ ম্যাথ করার পরও তোমরা একটা প্যাটার্ন হচ্ছে আরও কিছু আসলে মান বের করবা। আমি একটু কম মান বের করেছি F4, তোমরা F5 F6 পর্যন্ত যাবে। 6 পর্যন্ত যাওয়ার পর হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে ট্রাই করবে কিছু প্যাটার্ন বের করার। এটা কিন্তু প্যাটার্নটা একটু আনইউজুয়াল, যদি তুমি খুব ভালোভাবে অবজার্ভ না করো তাহলে প্যাটার্নটা খুঁজে পাবে না। তুমি একটু এটার দিকে তাকাও, এখানে লেখা আছে 2 ইন্টু এফ অফ 2023 প্লাস 3 ইন্টু এফ অফ 2024। আচ্ছা, 2 ইন্টু এফ অফ 0 প্লাস 3 ইন্টু এফ অফ 1 সমান কত? 2 ইন্টু এফ 0 সমান 0, আর 3 ইন্টু এফ অফ 1 সমান 3 ইন্টু 1 সমান 3। 2 ইন্টু এফ অফ 1 প্লাস 3 ইন্টু এফ অফ 2 সমান কত দেখো তো? 2 ইন্টু এফ অফ 1 সমান 2 প্লাস 3 ইন্টু এফ অফ 2 সমান এই যে 3 ইন্টু 1/3 সমান প্লাস 1 সমান 3। আচ্ছা, 2 ইন্টু এফ অফ 2 প্লাস 3 ইন্টু এফ অফ 3 সমান কত দেখো তো? 2 ইন্টু এফ অফ 2 সমান 2/3, আর 3 ইন্টু এফ অফ 3 সমান 7/3, তাহলে আসে 3। এবার আরও কিছু করে যাও, দেখবে প্রত্যেকবারই 3 পাচ্ছ। তাহলে আমি বলতে পারি দ্য ভ্যালু অফ 2 ইন্টু এফ অফ 2023 প্লাস 3 ইন্টু 2024 এর ভ্যালু হবে 3। এটা একটু জটিল একটা ম্যাথ ছিল, একটু কঠিন ছিল, কারণ এখানে প্যাটার্নটা একটু জটিল। তাহলে আসো আমরা পরবর্তী ম্যাথটা দেখি। তোমরা এমনি বোর হচ্ছ না তো? আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। এটা একটু লেন্দি ভিডিও হচ্ছে আমার মনে হয়। তো চলো শুরু করি। এটা 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস 1/16। ধারাটি একটি গুণোত্তর ধারা। ধারাটির 81তম পদ থেকে শুরু করে 100তম পদের যোগফলকে যদি 2 টু দি পাওয়ার x -1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার y আকারে লেখা যায়, তবে x ও y এর ধনাত্মক পার্থক্য কত? খুবই সহজ একটা প্রবলেম। দেখো, আমরা জানি যে গুণোত্তর ধারার যোগফলের সূত্রটা হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n -1 ডিভাইডেড বাই r -1। এখানে a হচ্ছে গিয়ে কি প্রথম পদ, আর হচ্ছে গিয়ে সাধারণ অনুপাত। এখানে a এর ভ্যালু 1, r এর ভ্যালু হচ্ছে হাফ, কেননা 1 দিয়ে আমি হাফকে ভাগ করলে হাফ দিয়ে আবার 1/4কে ভাগ করলে আমি আবার হাফ পাবো। তারপর 1/4 দিয়ে আমি আবার 1/8কে ভাগ দিলে আমি আবার হাফ পাবো। তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ, কি বলে, এখানে সাধারণ অনুপাত হচ্ছে হাফ। তাহলে আমি এখানে মানটা বসাই, আমার n এর ভ্যালু এখানে 100। আমাকে এখন 100টা পদের প্রথম 100টা পদের যোগফল আমার যদি বের করতে হয়, তাহলে এটা হবে 1/2 টু দি পাওয়ার 99 -1 ডিভাইডেড বাই হাফ। আচ্ছা, আমি একটু ভুল করেছি, এখানে আসলে সূত্রটা এইভাবে না, আমি সরি একটু ভুল হয়েছে একটা সূত্র। যদি আর এর মান 1-এর থেকে বড় হয়ে থাকে তাহলে আমি যে সূত্রটা দেখিয়েছি সেটা হবে, কিন্তু আর এর মান যদি 1-এর থেকে ছোট হয়ে থাকে তবে হবে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n -1 ডিভাইডেড বাই 1 মাইনাস r। তাহলে আমি এখন 100তম পদের পর্যন্ত যোগফলটা বের করব, 2 টু দি পাওয়ার 99 ডিভাইডেড বাই হাফ। তাহলে আমি এখানে পাচ্ছি গিয়ে কি 2 টু দি পাওয়ার 99 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 99 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 99 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 99 ডিভাইডেড বাই হাফ। তাহলে হাফের এখানে 2টা এখানে গুণ হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 99 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 100। আচ্ছা, এটা হচ্ছে 100তম পদ পর্যন্ত যোগফল। তাহলে 81তম পদ পর্যন্ত যোগফলটা কত হবে? সেম এটার মতোই। দেখো, আমি এটা শর্টকাট করে দিচ্ছি। 81 সাথে 1 যোগ করলে 82, যেহেতু 99 সাথে এখানে 1 যোগে গিয়েছে, তা মানে এটা একটু প্যাটার্ন মেনটেন করে দিয়েছে আর কি। আর 81, আচ্ছা 81 100তম পদ না, আচ্ছা একটা মিনিট, না 100তম পদ পর্যন্ত যোগফল হচ্ছে 2 টু দি পাওয়ার 81 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 80 মাইনাস 1 হয়েছে। আচ্ছা না, আমি আসলে শর্টকাট করাটা আমার কোনোদিন উচিত না, আমি শর্টকাট করতে গেলে কনফিউজ হয়ে যাই। 1 মাইনাস 81তম পদ পর্যন্ত যোগফল হচ্ছে 2 টু দি পাওয়ার 81 ডিভাইড বাই 1 মাইনাস, আচ্ছা হাফ এখানে লিখি, তাহলে আমি পাচ্ছি 2 টু দি পাওয়ার 80 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 80 মাইনাস 1 ডিভাইডেড বাই আবার হাফ। আচ্ছা না, ঠিক হয়েছে।
2 to the power 81 2 to the power 80 minus 1 এটা এখানে সাথে বিয়োগ করি, তাহলে তোমরা দেখো 81, আচ্ছা এটা এখানে 2 to the power 100 হয়ে যাবে, 2 to the power 99 minus 1, 2 to the power 80 সাথে যদি আমি মানে 2 to the power 19 গুণ দিতে হবে, কারণ 2 to the power 100 কে যদি আমি 2 to the power 81 দিয়ে ভাগ করি তাহলে 2 to the power 19 পাবো, তাহলে 2 to the power 19 দিয়ে ভাগ করে 2 to the power 99 হয়, আর এই মাইনাসটা এখানে প্লাস হয়ে 2 to the power 19 হবে, তাহলে এটা হচ্ছে 2 to the power 100 ডিভাইডেড বাই 2 to the power 19 minus 1, তাহলে তোমরা পেয়ে গেছো, মিলাই দেখো এক্স আর ওয়াই এর ভ্যালু পাও, এক্স আর ওয়াই এর ভ্যালুর উপর ডিফারেন্স বের করো, ডিফারেন্স হবে গিয়ে কি 100 মাইনাস 19 মানে 81। এবার এই প্রবলেমটার দিকে তাকাই, এটা একটা ট্রিগোনোমেট্রি প্রবলেম, বুঝতে পেরেছ? খুবই সহজ, যারা ট্রিগোনোমেট্রি জানো খুবই সহজ, আর যারা জানো না তারা একটু আমার ক্লাসটা এখন দেখো, আর সামনে আমি ট্রিগোনোমেট্রি নিয়ে ক্লাস নিয়ে আসবো, চিন্তা নেই। এবিডিসি একটি বর্গ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 একক অর্থাৎ 10, এডিবি কোণের সমদ্বিখণ্ডক ডি অর্থাৎ এ কোণ থিটা সমান থিটা, এ কোণ সমান এ কোণ ইকুয়াল যদি বি এর দৈর্ঘ্যকে এ রুট বি এর সাথে, আচ্ছা এমনিতে দেখো এই যে আমি আছে নিচে এখানে লিখছি পাশে এডিবি সমান 45 ডিগ্রি, তাহলে ট্যান, আচ্ছা আমাকে এখন আচ্ছা ট্যান থিটার ভ্যালুটা আমি বের করতে হবে, কারণ আমাকে বলেছি বিই এর ভ্যালু বের করতে, তাহলে বি এর ভ্যালু আমি কীভাবে বের করতে পারি, ট্যান থিটা সমান বিই বাই 10, ট্যান থিটা এখানে থিটার মান কত, থিটার মান হচ্ছে 22.5, থিটার মান হচ্ছে 22.5, এখন 22.5 এর ভ্যালু আমার বের করতে, আমি তো 45 এর ভ্যালু জানি, আমি কিভাবে 22.5 এর ভ্যালুটা বের করতে পারি, তাহলে এটা হবে সেইভাবে ট্যান, আমরা জানি ট্যান এ প্লাস বি এর ভ্যালু, এটা যদি কেউ না জানো এটা সূত্রটা মুখস্থ করো না, এটা মুখস্থের সূত্র, এটার প্রমাণ আমি পরে এক সময় দেখাবো, ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, ঠিক আছে ওকে। এবার দুই জায়গাতে বি এর জায়গায় এ লিখে দিই, তাহলে আমি পাবো 2 ট্যান এ ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ হোল স্কোয়ার ইকুয়ালস টু ট্যান 2a, ঠিক আছে ওকে। তাহলে ট্যান 45 এর ট্যান 2a মানে 45, সরি 2a সমান 45, তাহলে ট্যান 45 সমান 1, আর ট্যান এ কে আমি এখন এক্স ধরবো, তাহলে 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2x, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0, ওকে ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে কি এই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এ ডিভাইড বাই 2a, এটা সূত্রটা ব্যবহার করে হচ্ছে আমরা এটার সমীকরণটার মান বের করব। তাহলে এই সমীকরণটার মান আমার মুখস্থ আছে, আমি যেহেতু কিছুক্ষণ আগে ম্যাথগুলো করেছি, তাহলে এটার মানটা হবে হচ্ছে প্লাস √8 ডিভাইড বাই 2। তোমরা জিজ্ঞেস করতে পারো যে এখানে প্লাস মাইনাস আছে, আপনি এখানে শুধু প্লাস লিখেছেন কেন, কেননা বিই একটি বাহুর মান, বাহুর মান কখনোই হচ্ছে গিয়ে কি নেগেটিভ হতে পারে না। আচ্ছা তাহলে এটার হচ্ছে গিয়ে কি ট্যান থিটা সমান বি বাই 10, মানে এটা সমান ট্যান থিটা সমান বি বাই 10, তাহলে বি এর ভ্যালু বের করতে 10 গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে এখানে দেখো 10 ইন্টু মাইনাস 2 প্লাস √8 ডিভাইড বাই 2 হবে 5, এটা 2 দিয়ে আমি 10 কেটে দিতে পারবো, তাহলে 5 ইন্টু মাইনাস 2 প্লাস √8, তাহলে দেখো তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ভ্যালুটা পেয়ে গিয়েছো a ইন্টু √b মাইনাস c অর্থাৎ √8 মাইনাস 2, ঠিক আছে ওকে। তো এটাই হচ্ছে গিয়ে কি আমাদের ভ্যালু, আর ফাইন্ড দ্য ভ্যালু অফ a b প্লাস c, তো a প্লাস b c এর ভ্যালু তোমরা বের করতে পারবা। এই প্রবলেমটার দিকে তাকাই, তুলনার কাছে 8n মাইনাস 1 ও 5n প্লাস 1টি কমন আছে, 8n মাইনাস 1টা অ্যাপল
ও 5n প্লাস 1টি কমলা রয়েছে। সে আপেল ও কমলা সমানভাবে তার কয়েকজন বন্ধুর মাঝে ভাগ করে দিতে চায় যেন সবার প্রাপ্ত ফলের সংখ্যা পূর্ণ সংখ্যা হয়। 100 থেকে ছোট n এর সকল সম্ভাব্য পূর্ণসাংখ্যিক মানের যোগফল নির্ণয় করা। আচ্ছা, এই প্রবলেমটা অনেকটা আমাদের ছোটোবেলায় করা গসাগু লসাগুর প্রবলেমগুলোর মতো না, যে যেখানে হচ্ছে আমাদের কাছে কমলা থাকে, আপেল থাকে বা বিভিন্ন জিনিস থাকে, ওগুলো ভাগ করে দিতে হয়, আমরা গসাগু বের করি। এটাও সেম, এখানে হচ্ছে এটা সেটা গসাগুর প্রবলেম, তবে ওগুলোর প্রবলেমের সাথে এটার পার্থক্যটা হচ্ছে এখানে হচ্ছে কি আমাদেরকে এরকম বীজগাণিতিক রাশি দিয়ে দিয়েছে, আর এখানে আমাদেরকে বলেছে একটু লাস্টের লাইনটি একটু জটিল করে দিয়েছে যে 100 থেকে ছোট এনে সকল পূর্ণসাংখ্যিক মানের যোগফল নির্ণয় করো। অর্থাৎ ওখানে একটা মান আসতো, এখানে অনেকগুলো মান আসবে। তো চলো আমরা করি। 8n - 1 5n + 1। আমি আমার কোনো একটা ভিডিওতে এটা নিয়ে কথা বলেছিলাম যে জিসিডি অফ এ বি কিন্তু আরও একটাভাবে বের করা যায়, সেটা হচ্ছে a, a - b। বলেছিলাম কি বলিনি আমি জানি না, আমার কাছে মনে হয় আমি এটা নিয়ে কোনো একটা জায়গায় কথা বলেছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখন 8n - 1, 5n + 1। আমার টার্গেট হচ্ছে যে 5n 8n এগুলোকে হচ্ছে এলিমিনেট করে ফেলা। তাহলে আমি এটাকে 5 দিয়ে গুণ করি। 5 দিয়ে গুণ করলে আমি পাবো 40n - 5। এটাকে যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে আমি পাবো 40n + 8। আচ্ছা, 40n + 8 থেকে আমি যখন 40n - 5 বাদ দিব তখন আমি পাবো 13। অর্থাৎ 13 হচ্ছে গিয়ে কি 8n - 1 ও 5n + 1 এর কি বলে গসাগু। আচ্ছা, এখন দেখো এটা একটু মানে 0 1 2 3 4 5 এগুলো বসিয়ে তোমরা দেখবে যে n এর ভ্যালু যখন 5 হচ্ছে তখন আমরা একটা সলিউশন পাচ্ছি, তাই না? আচ্ছা, ওকে। তাহলে এরপরে সলিউশনটা কখন আসবে? আচ্ছা, n এর ভ্যালু যখন আমরা 5 পাচ্ছি তখন একটা সলিউশন পাচ্ছি। তা তোমাদের মনে এখন প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ নেক্সট সলিউশনটা কখন আসবে? তাহলে এবার দেখি, n এর ভ্যালু যদি 6 বসায়, 6টা 48 আর 47 না, এটা তো হবে না, 13 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, ওকে। 13 দুগুণে 26, 3 13 39। আচ্ছা, 4 13 52 হয়, 52 এটা হবে না। 5 13 65। 65তে দেখো 8n - 1 = 65 যদি আমি লিখি। আচ্ছা 65, আচ্ছা এটা তো করবে না, এটা তো হবে না। তাহলে 5 13 65 বা 5n + 1 যদি আমি 5n + 1ও 65 হবে না। তাহলে n এর ভ্যালু 5 পেয়েছি আমি একটা। এটা চাইনিজ রিমাইন্ডার থিওরেম দিয়ে কি করা যায়? আমার আসলে মাথায় আসছে না যে চাইনিজ রিমাইন্ডার থিওরেম দিয়ে অ্যাকচুয়ালি আনফর্চুনেটলি করা যাবে না। আচ্ছা না, চাইনিজ রিমাইন্ডার থিওরেম দিয়ে করা যাবে আই গেস। এটা হচ্ছে 8n - 1 = 0 mod 13, 5n + 1 = 0 mod 13। তবে সমস্যাটা হচ্ছে আমি যদি এখন চাইনিজ রিমাইন্ডার থিওরেম দিয়ে করাই তাহলে তোমরা অনেকে বুঝবে না। ঠিক আছে, এই জন্য আমি এখন চাইনিজ রিমাইন্ডার থিওরেম দিয়ে করাবো না এই প্রবলেমটা। আমরা হাতে লিখে করি যে n এর ভ্যালু 5। আচ্ছা, n এর ভ্যালু 5 এসেছে, আর 13 8n - 1কেও ভাগ করে। আচ্ছা, যে ক্ষেত্রে কোন ক্ষেত্রে 100 থেকে ছোট সকল সম্ভাব্য পূর্ণসাংখ্যিক মানের যোগফল নির্ণয় করো। তোমরা হচ্ছে এটা আমি তোমাদেরকে একটু কাজ দিই, কারণ এটা একটু লম্বা একটা ম্যাথ হতে পারে। n এর ভ্যালু 5 আমি দিয়েছি একটা, তারপর তোমরা একটু আস্তে আস্তে মান বসিয়ে দেখো, এখানে একটা প্যাটার্ন নিশ্চয়ই পাবে। এই প্যাটার্নটা ফলো করেই হচ্ছে গিয়ে কি তোমরা এই ম্যাথটা করবে। আসলে আমি যখন এই ম্যাথটা করছিলাম তখন আমি চাইনিজ রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু তোমরা অনেকে চাইনিজ রিমাইন্ডার থিওরেম নাও জানতে পারো। আর এটা আমি মনে করি না খুব একটা লাগে রিজিওনাল অলিম্পিয়াডে, আমি খুব একটা সমস্যা দেখি নাই। যদি লাগে তাহলে আমি সামনের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। চাইনিজ রিমাইন্ডার থিওরেম চিন্তা করো না। তবে আমার মনে হয় না চাইনিজ রিমাইন্ডার থিওরেম খুব একটা লাগে। তো তোমরা একটু n এর ভ্যালু 5, তারপর তোমরা একটু বসিয়ে দেখো যে কোন কোন ভ্যালুর জন্য হচ্ছে ইয়েটা ফিল আপ করে, বেশি ভ্যালুর জন্য ফিল আপ করবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি তো তোমাদেরকে একটা ট্রিক শিখাই দিই, সেটা হচ্ছে গিয়ে কি 13 10 তো। আচ্ছা
এন এর ভ্যালু হতে হবে 100 থেকে কম। আচ্ছা না, ওটা দিয়ে হচ্ছে না। আচ্ছা তোমরা একটু নিজেরা ভ্যালু বসিয়ে দেখো, ভ্যালু বসিয়ে দেখার পর তোমরা দেখতে পাবে যে একটা পয়েন্ট পর আর কোনোভাবে এটা ভাগ যাচ্ছে না, তো ওই ভ্যালুগুলোর যোগফলই হবে সেটা। ঠিক আছে, এটাতে আমি অত বেশি সময় দিচ্ছি না, কারণ এটা অত থিঙ্কিং কিছু নেই। মানে এই থিঙ্কিং যা ছিল এগুলো এখানে করে ফেলেছি, করার পরে হচ্ছে গিয়ে কেটা পালে এই প্রবলেমটা নিয়ে আমি নেক্সট ক্লাসে একটু আলোচনা করে দিব আবার। ওকে, ঠিক আছে। তো চলো, এটা হচ্ছে গিয়ে কি আজকে আমাদের লাস্ট প্রবলেম। 4টি এলাচ দিয়ে এক ডিশ কাচ্চি বিরিয়ানি রান্না করে সেটা ইমন, মোমা ও সাদিয়ার মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। মোমার প্লেটে 3টি এলাচ পড়ার সম্ভাবনা P/Q, আমি বেশি বড় করে ফেলেছি মানে, আচ্ছা P/Q হলে P+Q এর সর্বনিম্ন মান নির্ণয় করো। আচ্ছা, এটা হচ্ছে আমি তোমাদের খুবই সুন্দর একটা টপিক পড়াবো যেটাকে বলে বেগার কয়েন থিওরেম। এলাচ, আচ্ছা এলাচের জায়গায় ধরো 4টা পয়সা, তোমার কাছে ধরো 4টা পয়সা আছে, তোমাকে এটা 3জন ভিক্ষুকের মাঝে ভাগ করে দিতে হবে। ধরলাম ভিক্ষুক এ, ভিক্ষুক বি আর ভিক্ষুক সি। তুমি কতভাবে এই 3জনের মধ্যে ভাগ করে দিতে পারো? দেখো এখানে তুমি চাইলে কাউকে 0 দিতে পারো, 1ও দিতে, মানে যে কোনো সংখ্যক পর্যন্ত পড়তে পারে কার ভাগে। তো এটাকেই বলা হয় বেগার কয়েন থিওরেম। আর এটার ক্যালকুলেশনটা হচ্ছে এরকম: 4 + 3 - 1 চুজ 3 - 1, অর্থাৎ 6 C2। বুঝতে পেরেছ? ঠিক আছে। তো সেম এখানেও দেখো 4টা এলাচ 3জনের মাঝে ভাগ হবে, যে কেউ যে কোনো সংখ্যক পেতে পারে। তাহলে আমি পাবো 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল সমান 5 × 6 ডিভাইডেড বাই 2 15। কিউ এর ভ্যালু হচ্ছে 15। এবার আমাকে পি এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখো যে মোমার প্লেটে যদি 3টা এলাচ পড়ে তাহলে আর একটা এলাচ থাকে। এই একটা এলাচ হয়তো ইমনের প্লেটে যাবে, না হলে সাদিয়ার প্লেটে যাবে। ঠিক আছে, তাহলে এটা কতভাবে হতে পারে? 2 ভাবে। তাহলে দেখো, কারণ এলাচ 3টা তো সাদিয়ার মোমার প্লেটে চলে গিয়েছে, আর একটা এলাচ হয় ইমনের প্লেটে যাবে, না হলে সাদিয়ার প্লেটে যাবে, তাহলে 2। তাহলে আমার P/Q আমি বের করতে পারি 2/15। এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। আচ্ছা, P/Q P+Q এর মান বের করতে বলছে, তাহলে এটার অ্যান্সার 17। তো আজকে এতটুকুই, এরপর আর কোনো প্রবলেম নেই। ভিডিওটা আজকে একটু লেন্দি হয়ে পড়েছে, আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। আর হচ্ছে গিয়ে কি সামনে আমি চেষ্টা করব এরকম মানে রিজিওনাল অলিম্পিয়াডের আগে এরকম আরও ভিডিও নিয়ে আসার। আমাদের এমনি রেজাল্টও কিন্তু এখনও ডিক্লেয়ার হচ্ছে না। আমি ওয়ান্ডার করছি যে কী রে এত সময় কেন লাগছে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার জন্য অনলাইন অলিম্পিয়াডের। তা সবাই প্রিপারেশন নিতে থাকো, ভালো করে প্রিপেয়ার করো নিজেকে, ভয় পেও না। তোমরা হচ্ছে উইনার, কারণ তোমরা প্রত্যেকেই উইনার। আমি একটা সত্যি কথা বলি যে অলিম্পিয়াডে তোমরা যারা আছো, তোমরা যারা অলিম্পিয়াড করো, তোমরা সবাই আসলেই উইনার। কারণ বাংলাদেশে খুব কম সংখ্যক স্টুডেন্টরাই হচ্ছে গিয়ে কি পড়াশোনার বাইরে গিয়ে অন্য পড়াশোনা করে, আর তোমরা সেটা করছো। সো আই এম সো প্রাউড অফ ইউ গাইজ। আমি তোমাদেরকে নিয়ে খুব প্রাউড ফিল করি, আর আমার যারা আমার ভিডিও দেখো তাদেরকে আমি খুব প্রাউড ফিল করি। এবং তোমরা প্রিপেয়ার করতে থাকো, ম্যাথটাকে আনন্দের সাথে করো, চাপ নিও না, কোনো চাপ নেই, তোমরা অলরেডি উইনার আমার কাছে। ঠিক আছে, ওকে। তাহলে আমি আজকে তোমাদেরকে বিদায় জানাচ্ছি। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।